সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইরান ও গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ইসরায়েল যদি তার হামলা বন্ধ না করে তাহলে মুসলিম বিশ্ব তার বিরুদ্ধে লড়তে বাধ্য হবে। ফেনীতে আবারও বন্যার শঙ্কা। মুহুরী ও সিলোনিয়া নদীর দুই জায়গায় বাঁধে ভাঙন। ইরান ও গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামপন্থী কয়েকটি দল ও সংগঠন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জুমার নামাজ শেষে এই কর্মসূচিতে যোগ দেন সাধারণ মানুষও। এ সময় ইসরায়েলি আগ্রাসন বন্ধে জোর দাবি জানান তারা। ফিলিস্তিনের পর ইরানে হামলার মধ্য দিয়ে গোটা বিশ্বকে আরও অশান্ত করে তুলেছে ইসরায়েল। মিত্রদের প্রশ্রয়ে জায়ানবাদীদের আস্ফালন বেড়েছে বহুগুণ। এমন অবস্থায় মানবতার পক্ষে ঢাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফতে মজলিস। তাদের সঙ্গে ছিল কয়েকটি সংগঠনও। সমাবেশ থেকে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার তীব্র নিন্দা জানান বক্তারা। মুসলিম বিশ্বের ঐক্য ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানরা যখন প্রতিবাদ করছে তার প্রতিবাদের বিপক্ষে তারা গাজায় তাদের হামলা অব্যাহত রেখেছে। সুতরাং আমরা আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে বলতে চাই, ইসরায়েল যদি তার হামলা বন্ধ না করে তাহলে মুসলিম বিশ্ব তার বিরুদ্ধে লড়তে বাধ্য হবে। আজকে তেল আবিব বিভিন্ন এলাকাতে আজকে বোমা পড়ছে, তারা বুঝতে পারছে বোমা মারার শাস্তি কতটুকু হয়। সাথে সাথে আমরা বলতে চাই, মুসলিম বিশ্বের শাসকরা এগুলো চুপ করে আছে। সোচ্চার হন, ঐক্যবদ্ধতার মোকাবেলা করুন। যদি ইসরায়েলকে আক্রমণকে প্রতিহত করা না যায় তাহলে আপনারা আরব বিশ্বের কেউ থাকতে পারবেন না। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে সংক্ষিপ্ত পথ ঘুরে আবার একই স্থানে শেষ হয়। এতে সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরাও অংশগ্রহণ করেন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা সে বিষয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে আলোচনার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি। এক ব্রিফিংয়ে এই কথা জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি। আর ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে সমগ্র অঞ্চলের জন্য নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইরানের 3টি ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক কমান্ডার নিহত হয়েছেন। এই অবস্থায় দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে ইরান সরকার। অন্যদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবা মাইক্রোসফট অফিসের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে পরমাণু প্রকল্প এবং ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ঠেকাতে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির। এই বৈঠকে ট্রাম্পের সঙ্গে ইরান ইস্যুতে আলোচনা হলেও তা খোলাসা করেননি পাক সেনাপ্রধান। তবে এই সাক্ষাৎ অস্বস্তি বাড়িয়েছে ভারতের। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মাঝে টানা 7ম দিনের মতো হামলা পাল্টা হামলা চলছে। এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে। আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলো জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে চলমান এই সংঘাতে ইরানকে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান, চীন, তুরস্ক, রাশিয়া সহ বেশ কয়েকটি দেশ। আবার ইসরায়েলের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা কিছু দেশ। 900 কিলোমিটার দীর্ঘ সীমান্তে প্রতিবেশী দেশ পাকিস্তান শুরু থেকেই ইরানের প্রতি সমর্থন জানিয়েছে।
ট্রাম্প সমর্থন করছেন ইসরায়েলকে, যার কর্মকাণ্ডকে বর্বরোচিত বলছে পাকিস্তান। একই সময়ে পাকিস্তান ইরান থেকে প্রায় ৩,০০০ নাগরিককে ফিরিয়ে আনতে একটি বড় উদ্ধার অভিযান পরিচালনায় ব্যস্ত। ইরান ইসরায়েলের সংঘাতের মধ্যেই গত বুধবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করেছেন ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠক এমন এক সময় হলো যখন ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার কথা ভাবছেন, যা পাকিস্তান শুরু থেকেই সমর্থন করছে না। পাকিস্তান যুক্তরাষ্ট্রকে মিথ্যা আর প্রতারণা ছাড়া কিছুই দেয়নি এবং এটি সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে 7 বছর আগে অভিযোগ করেছিলেন ট্রাম্প। আর তার পূর্বসূরি জো বাইডেন এই দেশটিকে সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি বলে মন্তব্য করেছিলেন। সেই দেশের প্রতি ট্রাম্পের এই মনোভাব একটি নাটকীয় পরিবর্তন। ট্রাম্প জানান, আসিম মুনিরের সঙ্গে এই সাক্ষাতের প্রধান কারণ ছিল মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যকার সংঘাত নিরসনে তার ভূমিকার জন্য ধন্যবাদ জানানো। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয় ইরান নিয়ে আলোচনা হয়েছে, তবে কি আলোচনা হয়েছে তা পরিষ্কার নয়। এদিকে পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে ট্রাম্পের মধ্যাহ্নভোজ যেন অস্বস্তি বাড়িয়ে দিয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই বৈঠকের পর ট্রাম্প নিজেকে সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন। তা অবশ্যই মোদী সরকারের কূটনৈতিক ব্যর্থতার বিজ্ঞাপন। ট্রাম্প স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, আন্তঃসীমান্ত সন্ত্রাস নিয়ে ভারতের নিরন্তর প্রচার তার কাছে বিশ্বাসযোগ্য নয়, গ্রহণযোগ্যও নয়। ইশরাত সুমা, দীপ্ত সংবাদ। ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর থেকে উপত্যকাটি জুড়ে হামলায় কমপক্ষে 92 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ত্রাণ কর্মীও রয়েছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে 64 জন গাজার উত্তরে এবং 16 জন নেটজারিম করিডোরের কাছে ত্রাণ সহায়তার জন্য অপেক্ষা করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নেটজারিম ত্রাণ কেন্দ্রে ত্রাণের আশায় ফিলিস্তিনিরা জড়ো হলে তাদের দিকে ট্যাঙ্ক ও বিমান থেকে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। সাম্প্রতিক কয়েক সপ্তাহে ত্রাণ নেওয়ার সময় ফিলিস্তিনিদের ওপর হামলা বাড়িয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে 55,706 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাচ্ছি পরের প্রসঙ্গে। ফেনীতে ফের চোখ রাঙাচ্ছে বন্যা। টানা বৃষ্টি ও উজানে ঢলের পানির তোড়ে মুহুরী ও সেলোনিয়া নদীর 2টি স্থানে বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। এছাড়া নওগাঁতেও বাড়ছে বিভিন্ন নদীর পানি। এমন অবস্থায় থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস বলছে, আগামী 25 থেকে 26 জুন সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই চিত্র ফেনীর ফুলগাজী উপজেলার। বৃহস্পতিবার রাত 10টার দিকে উপজেলার উত্তর বরইয়া ও গোসাইপুর এলাকায় নদীর বাঁধ ভেঙে হু হু করে পানি প্রবেশ করতে শুরু করে লোকালয়ে। এতে উত্তর ও দক্ষিণ বরইয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগৎপুর এলাকার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়, যা স্থানীয়দের স্মরণ করিয়ে দিচ্ছে 2024 সালের আগস্ট মাসের ভয়াবহ বন্যা পরিস্থিতিকে। নতুন করে আতঙ্ক এখন তাদের চোখে মুখে। আমাদের বড়ই অংশ ভেঙেছে গতকাল রাতের দিকে 9টা-10টার দিকে। ইতিমধ্যে আমাদের এলাকাগুলো পানিতে প্লাবিত হয়েছে এবং আমাদের ঘরবাড়ি, মাছের ঘের সবগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণের কাজ এবং নির্মাণের মেরামতের কারণে প্রতি বছর আমরা এভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই বাঁধটা ভেঙে আমার নবনির্মিত ছোট একটা ঘর ভেঙে যাচ্ছে, এটা ফিলারের মাটি সরে যাচ্ছে, যে কোনো সময় এটা দুর্ঘটনা করতে পারে, পানির তলা মিশিয়ে যেতে পারে। যে কোনো শুধু পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে আজকে নদী সংস্কার হয় না, নদীতে খনন করা হয় না, যার কারণে আমাদের এই ফুলগাজী উপজেলার বাসীর, উত্তরবড়িয়া বাসীর সবসময় দুঃখ লেগেই থাকে। সর্বনিম্ন মানের যে কাজগুলো হয় তারা এই কাজগুলো করে পানি উন্নয়ন বোর্ড। আইসা কোন রকম বালি মাটি দিয়ে চলে যায়, তারপর তারা যে 2 মাস 4 মাস পরে পর্যবেক্ষণ করবে বা পানি কেমন আছে, নদীর কি অবস্থা, বাঁধের কি অবস্থা, তারা এগুলো আর দেখে না। উত্তরের জেলা নওগাঁতেও টানা বৃষ্টিতে বাড়ছে বিভিন্ন নদীর পানি। এতে প্লাবিত হয়েছে নদীপাড়ের নিম্নাঞ্চল। মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে গুড়িগুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। ঢাকার আবহাওয়া অফিস জানায়, থেমে থেমে বৃষ্টি চলার মাঝে সাগরে শিগগিরই
সৃষ্টি হতে পারে লঘুচাপ। আগামী 3-4 দিন বৃষ্টিপাত কিছুটা কম থাকবে, এরপর 25 বা 26 তারিখের দিকে আবার উত্তর বঙ্গোপসাগরে আরেকটা লঘুচাপের সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে আবার বৃষ্টিপাত বেড়ে গিয়ে আবার কোথাও কোথাও ভারীতে ক্ষতি বর্ষণও হতে পারে। শুধুমাত্র মাঝখানে কয়েকদিন কিছুটা বৃষ্টিপাত কম থাকবে, তবে বৃষ্টিপাত থাকবে, একেবারে বৃষ্টিপাত সিজ হবে না, বৃষ্টিপাত থাকবে। বৃষ্টিপাতের মাত্রা আগের গত কয়েকদিনের তুলনায় কমে যাবে, এবং বৃষ্টিপাত যেহেতু কমে যাবে পাশাপাশি তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে গত কয়েকদিনের তুলনায়। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে বলেও জানান এ আবহাওয়াবিদ। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। চাহিদা থাকার পরও ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা জেনারেল হাসপাতালে বৈকালিক সেবা প্রদান বন্ধ। কম খরচে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন দরিদ্ররা। সেবাটি পুনরায় চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বৈকালিক চেম্বারে চিকিৎসকদের সেবা দেওয়া শুরু হয় 2023 সালের জুনে। এই সেবার আওতায় বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রোগীরা 400 টাকায় সিনিয়র কনসালটেন্ট, 300 টাকায় জুনিয়র কনসালটেন্ট এবং 200 টাকায় মেডিকেল অফিসারের সেবা নিতে পারতেন। এছাড়া রোগীরা প্যাথোলজি বিভাগের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা অনেক কম মূল্যে করতে পারতেন। তবে নানা জটিলতায় 2024 সালের ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে যায় এই সেবা। শুনি ডাক্তার বিকালে ডাক্তার বসতো আমার সীমিত আয়ের কারণে বাহিরে 600-700 টাকা 1000 টাকা ডিজেল দিয়া ডাক্তার দেখানো সম্ভব না। যে কোনো কারণে এটা বন্ধ হয়েছে, বন্ধ হওয়াতে আমাদের মতন যারা আছে তারা সেবাটা থেকে বঞ্চিত হইতেছি। আমরা মনে করি যে এই প্রকল্পটা বন্ধ, একটা গণবিরোধী কাজ, অনতিবিলম্বে এই প্রকল্প আবার চালু করা হোক। হাসপাতালের তথ্য অনুযায়ী 2024 সালের ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্য বিভাগের এক সভায় বৈকালিক রোগী দেখা থেকে প্রাপ্ত টাকা চিকিৎসকদের না দেওয়ার নির্দেশনা দেয় চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ। এছাড়া একই হাসপাতালে সকাল ও বিকালে ভিন্ন রকম সেবা মূল্য করায় অনেক রোগী চিকিৎসকদের সাথে দুর্ব্যবহার করতেন, ফলে বন্ধ হয়ে যায় সেবাটি। তবে দরিদ্র মানুষদের স্বল্প মূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতের স্বার্থে এই সেবা পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যেহেতু একটা ম্যাসিভ আকারে জনগণ এখান থেকে সুবিধা বঞ্চিত হচ্ছে, পরবর্তীতে আমরা চেষ্টা করতেছি যাতে এই সার্ভিসটা পুনরায় ফেরত নিয়ে আসা যায় কিনা, এবং যারা রোগী আছে তাদেরকে একটু বোঝানো যে এটা আসলে সম্পূর্ণ সেপারেট একটা সার্ভিস। একাধিকবার যোগাযোগ করা হলেও বৈকালিক সেবা চালুর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডক্টর রতন কুমার ঢালি। দীপ্ত বার্তা কক্ষ। এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। রিকার্ভ পুরুষ এককের ফাইনালে আলিফ 6-4 সেটে হারিয়েছেন জাপানের মিয়াতা গাকুতোকে। সিঙ্গাপুরে চলমান এশিয়া কাপ আর্চারির ফাইনালে প্রথম 2 সেটে দারুণভাবে এগিয়েছিলেন আলিফ। প্রথম সেটে যেখানে আলিফের স্কোর ছিল 28, সেখানে গাকুতোর স্কোর ছিল 27। পরের সেটে আলিফ 29 আর গাকুতো 28 পয়েন্ট স্কোর করেন। এরপর ঘুরে দাঁড়িয়ে পরের 2 সেট জিতে খেলায় সমতা আনেন গাকুতো। এরপর পঞ্চম সেটে গড়ায় খেলার রুদ্ধশ্বাস শেষ শটে আলিফ তোলেন 29 পয়েন্ট আর গাকুতো তোলেন 26 পয়েন্ট। আর এতেই নতুন এক গল্পের নায়ক হয়ে ওঠেন আলিফ। শেষ করব সন্ধ্যার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ইরান ও গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ফেনীতে আবারও বন্যার শঙ্কা, মুহুরী ও সেলোনিয়া নদীর 2 জায়গায় বাঁধে ভাঙন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।